আধুনিক পদার্থবিজ্ঞানের যে সুপার ওয়ান শট ক্লাসটা আমরা করছিলাম তার দ্বিতীয় এবং শেষ অংশ এবং খুবই গুরুত্বপূর্ণ অংশ, সেটা হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট বা আলোক তড়িৎ ক্রিয়া। আমরা এখানে এই ফটো ইলেকট্রিক ইফেক্ট বা আলোক তড়িৎ ক্রিয়ার একটা যান্ত্রিক সজ্জা দেখতে পাচ্ছি। আমরা এটা সম্পর্কে একটু ধারণা নিব, তারপর ইনশাল্লাহ সৃজনশীল সলভ করা শুরু করব। দেখো, এইখানে এই যান্ত্রিক সজ্জাতে একটা ব্যাটারি আছে। ব্যাটারির এই ঋণাত্মক প্রান্তের সাথে দেখো, এই যে খেয়াল করো, একটা ধাতব পাত এইখানে যুক্ত আছে। আর এই ধাতব পাত যেহেতু এটা ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত আছে, তাহলে এই ধাতব পাতও অবশ্যই ঋণাত্মক। ফলে এইখানে প্রচুর পরিমাণে ইলেকট্রন জমা থাকবে, খুবই স্বাভাবিক। আচ্ছা, খেয়াল করো, অপর প্রান্তে দেখো আরেকটা পাত আছে এবং এর সাথে দেখো এই যে ব্যাটারির এই ধনাত্মক প্রান্তটা যুক্ত আছে। ফলে এই প্রান্তটা কিন্তু ধনাত্মক। এখন ইলেকট্রন যতই এই প্রান্তে জমা হোক না কেন, সে কিন্তু এই ধনাত্মক প্রান্তে আসতে পারবে না। কেন পারবে না? কারণ মাঝখানে এই জায়গাটা হচ্ছে বায়ুশূন্য ভ্যাকুয়াম চেম্বার। ফলে ইলেকট্রনের পক্ষে অপর প্রান্তে পৌঁছানো সম্ভব না। এখন যদি আমরা এখানে সূর্যের আলো এখানে ফেলি এই ধাতব পাতের উপরে, তখন কি ঘটবে? আমরা জানি যে সূর্যের আলোর ফোটনের শক্তি হচ্ছে E=hf বা hc/λ। এটা হচ্ছে সূর্যের আলোর ফোটনের শক্তি। এটা তো আমরা জানি না, যেখানে f হচ্ছে আলোর কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি, c হচ্ছে আলোর বেগ, h হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, আর ল্যামডা হচ্ছে আলোর তরঙ্গ দৈর্ঘ্য। এখন খেয়াল করো, যখনই সূর্যের আলোর ফোটন তার শক্তি নিয়ে এই ধাতব পৃষ্ঠের উপর পড়বে, তখনই এখানে দুইটা ঘটনা ঘটবে। একটা হচ্ছে এই যে ইলেকট্রন যে এখানে জমা হয়ে আছে, এই ইলেকট্রনকে এই ধাতব পৃষ্ঠ থেকে সে মুক্ত করবে। ইলেকট্রনকে ধাতব পৃষ্ঠ থেকে মুক্ত করার জন্য ন্যূনতম যে শক্তিটা প্রয়োজন হবে তাকে আমরা বলবো কার্যাপেক্ষক W0। এটা হবে প্রথম কাজ। প্রথম কাজটা কি? ইলেকট্রনকে এই ধাতব পৃষ্ঠ থেকে মুক্ত করা। এটা হবে প্রথম কাজ। এই কাজটা যদি না হয়, তাহলে কিন্তু ফটো ইলেকট্রিক ইফেক্ট বা আলোক তড়িৎ ক্রিয়া হবে না। ওকে, এটা খেয়াল রেখো। তাহলে ইলেকট্রনকে ধাতব পৃষ্ঠ থেকে মুক্ত করা হচ্ছে প্রথম কাজ। এই ক্ষেত্রে যে ন্যূনতম শক্তি ব্যয় হবে সেটাকে আমরা বলবো কার্যাপেক্ষক W0। দ্বিতীয় কাজ কি? দ্বিতীয় কাজ হচ্ছে এই যে ইলেকট্রনটা ধাতব পৃষ্ঠ থেকে মুক্ত হলো, একে সর্বোচ্চ গতিশক্তি নিয়ে অপর প্রান্তে পৌঁছানো। এটা হচ্ছে কাজ। এই ক্ষেত্রে তাহলে ফোটনের শক্তিটা তাহলে দুই ভাগে বিভক্ত হয়ে গেল। এক ভাগ ইলেকট্রনকে ধাতব পৃষ্ঠ থেকে মুক্ত করবে, যাকে আমরা বলবো কার্যাপেক্ষক W0। অপর যে ভাগটা থাকবে সেটা ইলেকট্রনকে সর্বোচ্চ গতিশক্তি প্রদান করবে, যেই গতিশক্তির উপর ভর করে এই যে ইলেকট্রনটা আছে না, এই যে ইলেকট্রনটা, সে অপর প্রান্তে থাকা ধনাত্মক পাতে গিয়ে পৌঁছাবে। বুঝতে পারছো? তাহলে আলোর ফোটনের শক্তি কিন্তু দুই ভাগে ভাগ হয়ে গেল। আলোর ফোটনের শক্তি দুই ভাগে ভাগ হলো। এক ভাগ হচ্ছে কার্যাপেক্ষক W0, যেটা দিয়ে ইলেকট্রন ধাতব পৃষ্ঠ থেকে মুক্ত হবে। অপর ভাগ হচ্ছে সর্বোচ্চ গতিশক্তি, যেই গতিশক্তি কাজে লাগিয়ে ইলেকট্রনটা অপর প্রান্তের এই ধনাত্মক পাতে এসে পৌঁছাবে। এখন খেয়াল করো, আমরা ফোটনের শক্তি মানে কি পড়েছি? hf বা hc/λ। আচ্ছা, কার্যাপেক্ষকের ক্ষেত্রে আমরা সেমই বলবো, W0 বা W0 যাই বলো, এটা হবে hf0 hc/λ নট। জিরো বলতে পারো, নটও বলতে পারো, কোনো সমস্যা নেই। এক্ষেত্রে f0 আসলে কি? যদি জিরো বলো, f0টা কি? f0 হচ্ছে সূচন কম্পাঙ্ক। খেয়াল রেখো, সৃজনশীলে কিন্তু প্রায় আসে। f0 হচ্ছে সূচন কম্পাঙ্ক। এটা কোথা থেকে পাবো? এটা কিন্তু কার্যাপেক্ষক থেকে পাবো। W0 সমান hf0। আচ্ছা, সমান হচ্ছে hc/λ0। এই λ0 কি? λ0 হচ্ছে সূচন তরঙ্গ দৈর্ঘ্য। সূচন তরঙ্গ দৈর্ঘ্য এটা কোথা পাবো? এটাও এই কার্যাপেক্ষক থেকেই পাবো। আচ্ছা, তাহলে আলোর ফোটনের একটা শক্তি তো ধাতব পৃষ্ঠ থেকে তাকে মুক্ত করেছে ইলেকট্রনকে, তাই না? এটা হচ্ছে কার্যাপেক্ষক। অপর যে অংশটা সেটা কি করেছে? ইলেকট্রনকে সর্বোচ্চ গতিশক্তি প্রদান করেছে যেন সে অপর প্রান্তে এসে পৌঁছাতে পারে। আচ্ছা, এই গতিশক্তি কি? কে। সর্বোচ্চ গতিশক্তি হচ্ছে কে ম্যাক্স। আমরা জানি কে ইকুয়াল হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, তাহলে কে ম্যাক্স হবে হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার, যেখানে কে ম্যাক্স হচ্ছে সর্বোচ্চ গতিশক্তি আর ভি ম্যাক্স হচ্ছে সর্বোচ্চ গতিবেগ। তাহলে খেয়াল করো, এই যে সূত্রটা, এই সূত্রটা ইনশাল্লাহ আমাদের সৃজনশীলে অনেক কাজে লাগবে। তাহলে চলো সৃজনশীল শুরু করি আমরা। তাহলে এই সৃজনশীলটা দিয়ে আমরা শুরু করি। দেখো, এখানে বলা হচ্ছে যে 5.55 × 10⁻14 হার্জ সূচন কম্পাঙ্কের একখণ্ড ধাতুর উপর 2800 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের আলো পতিত হলে ধাতু থেকে ইলেকট্রন নির্গত হয়। ঘ প্রশ্নে বলা হচ্ছে যে ধাতু খণ্ডের উপর 3800 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের আলো আপতিত হলে ইলেকট্রন নির্গত হবে কিনা। আচ্ছা, খেয়াল করো, ইলেকট্রন নির্গত হওয়ার শর্ত আসলে কি? আমাদের কি মনে আছে? আমরা এইমাত্র বলেছি ইলেকট্রন নির্গত হওয়ার শর্ত হচ্ছে কার্যাপেক্ষকের সমপরিমাণ শক্তি থাকতে হবে। যদি কার্যাপেক্ষকের সমপরিমাণ শক্তি এই আলোর ফোটন সরবরাহ করতে পারে, তাহলে ইলেকট্রন ধাতব পৃষ্ঠ থেকে মুক্ত হবে, না হলে ধাতব পৃষ্ঠ থেকে মুক্ত হবে না। সো
ইলেকট্রন নির্গত হবে কিনা এটা যাচাই করতে হলে প্রথমে আমাদেরকে কার্যাপেক্ষক বের করতে হবে, তারপরে আপতিত আলোর শক্তিটা দেখতে হবে কত হয়। যদি কার্যাপেক্ষক থেকে আপতিত আলোর শক্তি বেশি হয় তাহলে ইলেকট্রন ধাতব পৃষ্ঠ থেকে মুক্ত হবে, আর নয়তোবা ধাতব পৃষ্ঠ থেকে মুক্ত হবে না। তাহলে চলো প্রথমে এই ধাতুর কার্যাপেক্ষক কি, W0 ইকুয়াল HF0, এটা তো আমরা এইমাত্র দেখে এসেছি। H মানে হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, যার মান আমাদের মুখস্থ আছে। F0 হচ্ছে কি সূচন কম্পাঙ্ক, দেখো এখানে লেখা আছে সূচন কম্পাঙ্ক হচ্ছে 5.55 ইন্টু 10⁻14 হার্টজ। তাহলে F0 এর মানটা আমরা এখানে বসিয়ে দিব, ক্যালকুলেশন করলে দেখো আমরা এখান থেকে কার্যাপেক্ষকের মান পেয়ে যাব। এরপর আপতিত আলোর ফোটনের শক্তি হিসাব করবো আমরা। তো আলোর ফোটনের শক্তি ইকুয়াল HF বা hc/λ। এক্ষেত্রে H হচ্ছে প্লাঙ্কের ধ্রুবকের মান আমাদের মুখস্থ আছে, C হচ্ছে আলোর বেগ, এটার মানও আমাদের মুখস্থ আছে, ল্যামডা মানে হচ্ছে আলোর তরঙ্গ দৈর্ঘ্য। দেখো এখানে বলা হচ্ছে ধাতুখণ্ডের উপরে যে আলোটা পড়েছে তার তরঙ্গ হচ্ছে 3800 অ্যাংস্ট্রম। এখন এই মানটাকে তুমি মিটারে কিভাবে নিবা স্যার, কারণ এই সবগুলি তো এসআই এককে আছে তাই না, শক্তির একক তো জুল, আমি তো এসআই এককে নিয়ে আসবো, তাহলে অ্যাংস্ট্রম থেকে আমি মিটারে আনবো। আচ্ছা, অ্যাংস্ট্রম আর মিটারের মধ্যে সম্পর্ক কি? 1 অ্যাংস্ট্রম সমান 10⁻⁻10 মিটার। তাহলে এখানে আমি যখন 3800 অ্যাংস্ট্রম লিখবো তখন অ্যাংস্ট্রমটা উঠিয়ে মিটার লেখার সময় 3800 এর সাথে 10⁻10 মিটার গুণ করে দিব। তাহলে এই যে মানটা আমরা বসিয়ে দিলাম, এখন সব মান ক্যালকুলেশন করলে আমরা এখান থেকে আপতিত আলোর ফোটনের শক্তি ই পেয়ে যাব। তাহলে দেখা যাচ্ছে যে এই যে দেখো আলোর ফোটনের শক্তি কিন্তু কার্যাপেক্ষকের চাইতেও বেশি হয়ে গেছে। যেহেতু কার্যাপেক্ষকের চাইতে বেশি তাই ইলেকট্রন নির্গত হবে। আর যদি ফোটনের শক্তি বা আলোর শক্তি কার্যাপেক্ষকের চাইতে কম হতো তাহলে ইলেকট্রন নির্গত হতো না। এখন আমরা ঘ প্রশ্নটা খেয়াল করি। দেখো ঘ প্রশ্নে বলা হচ্ছে যে উদ্দীপকের প্রক্রিয়াটির সঠিকতা গাণিতিক যুক্তি সহ ব্যাখ্যা করো। আচ্ছা, উদ্দীপকের প্রক্রিয়াটা কি বলো? উদ্দীপকের প্রক্রিয়া হচ্ছে 7.5 ইন্টু 10⁻5 মিটার পার সেকেন্ড বেগের ইলেকট্রন নির্গমন, এর জন্যই যত কাজ আমরা করেছি, তাই না? তার মানে উদ্দীপকের মূল প্রক্রিয়াটা হচ্ছে ইলেকট্রনকে এখান থেকে বের করা, আর কিছু না। এবং কত বেগে বের করা? 7.5 10⁻5 মিটার পার সেকেন্ড। বের তো করতেই হবে, বেগও কিন্তু দিয়ে দিয়েছে, এই বেগে বের করতে হবে। তাহলে আমরা ইলেকট্রনের ভি ম্যাক্স সর্বোচ্চ গতিবেগটা বের করব, বের করে দেখব যে আসলে এই পরিমাণ বেগ অর্জন করা ইলেকট্রনের পক্ষে সম্ভব কিনা। যদি সম্ভব হয় তাহলে তো প্রক্রিয়া ঠিক আছে, আর না হলে ঠিক নাই। তাহলে আমাদের টার্গেট কি? ইলেকট্রনের সর্বোচ্চ গতিবেগ ভি ম্যাক্স বের করা, প্রথম টার্গেট। তাহলে আমরা এই ক্ষেত্রে জানি সূত্র কি, ইকুয়াল W0 প্লাস কে ম্যাক্স, মানে আলোর ফোটনের শক্তি হচ্ছে দুই ভাগে ভাগ হয়ে গিয়েছিল, কার্যাপেক্ষক এবং সর্বোচ্চ গতিশক্তি। এই ক্ষেত্রে আলোর ফোটনের শক্তি হচ্ছে hc/λ, W0 প্লাস কে ম্যাক্স সর্বোচ্চ গতিশক্তি মানে কি হাফ এম ভি ম্যাক্স স্কয়ার, যেখানে ভি ম্যাক্স হচ্ছে সর্বোচ্চ গতিবেগ। এখন আমরা এই সবগুলি মান বসাবো। প্রথমত খেয়াল করো প্লাঙ্কের ধ্রুবক, এর মান কিন্তু আমাদের মুখস্থ আছে। আলোর গতিবেগ, এই মানটাও আমাদের মুখস্থ আছে। এখন খেয়াল করো ল্যামডা, তরঙ্গ দৈর্ঘ্য, এই যে এখানে ধাতব পৃষ্ঠের উপরে যে আলো পড়েছিল তার তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে 260 ন্যানোমিটার। ন্যানোমিটারকে কিভাবে আমরা মিটারে নিয়ে আসবো, কারণ সবকিছু সবসময় এসআই একক এনে তারপর ক্যালকুলেশন করবো, ঠিক আছে? ন্যানোমিটারকে মিটারে কিভাবে আনবো? আচ্ছা, 1 ন্যানোমিটার সমান 10⁻⁹ মিটার। এই যে দেখো 260 ন্যানোমিটার, আমরা 260 কে ঠিক রেখেছি, ন্যানোমিটারের জায়গায় কি বসিয়েছি? 10⁻⁹ মিটার। অ্যাংস্ট্রমের ক্ষেত্রে ছিল 10⁻10 মিটার, ন্যানোমিটারের ক্ষেত্রে হচ্ছে 10⁻⁹ মিটার। ওকে, এখন খেয়াল করো আমরা এই তরঙ্গ দৈর্ঘ্যটাও বসিয়ে দিলাম। এরপরে W0, দেখো W0 এর মান এটা তো আমরা গ প্রশ্নে পেয়েছি, ওই যে ইলেকট্রন ভোল্টকে আমরা জুলে কনভার্ট করেছিলাম 1.6 ইন্টু 10⁻19 গুণ দিয়ে, সেটা ওটা আমরা এখানে বসিয়ে দিব। তারপরে এখানে হাফ তো আছেই, এম হচ্ছে ইলেকট্রনের ভর, ইলেকট্রনের ভর তো আমাদের মুখস্থ আছে না, 9.1 10⁻31 কেজি। আর কি ভি ম্যাক্স স্কয়ার, যার মানটা বের করতে হবে। তো এখান থেকে তুমি ক্যালকুলেশন করলে সবার শেষে এই যে ভি ম্যাক্স এর মান পেয়ে যাবে। ভি ম্যাক্স এর মান দেখো আমরা কত পেয়েছি, এই যে এটা হচ্ছে ভি ম্যাক্স এর মান, নিচেরটা না নিচেরটা, এইটা ভি ম্যাক্স এর মান, এই যে এটা 7.9 ইন্টু 10⁵ মিটার পার সেকেন্ড। ওকে, কিন্তু আমাদেরকে কত বেগে বের করতে হবে ইলেকট্রন? 7.5 ইন্টু 10⁵ মিটার পার সেকেন্ড বেগে। তো ওই যে টার্গেটের চাইতে তো এখানে আরো বেশি বেগ আছে তাই না, ভি ম্যাক্স তো আরো বেশি, তার মানে কিন্তু ওই বেগটা অর্জন করা সম্ভব। এখানে তোমার একটা কনসেপ্ট ক্লিয়ার করে দেই, খেয়াল রাখবে ভি ম্যাক্সটা আসলে কি, এটা কিন্তু আমাদের বোঝা উচিত। ভি ম্যাক্স হচ্ছে সর্বোচ্চ গতিসীমা। এখন ইলেকট্রনের বেগ তাহলে কত হবে, কারণ ধাতব পৃষ্ঠ থেকে তো অনেক ইলেকট্রনই নির্গত হবে তাই না, সবার বেগে কি সেম হবে না,
ইলেকট্রনের বেগ সর্বনিম্ন 0 থেকে শুরু করে সর্বোচ্চ Vmax এই মানটা পর্যন্ত হতে পারবে। তাহলে যেহেতু বেগের সর্বোচ্চ সীমা এই মান পর্যন্ত আছে, তাহলে এই বেগ যেহেতু এই মানের ভিতরে পড়ে, তো এই বেগ তো অর্জন করা সম্ভব, তাই না? তো যখনই আমাদেরকে কোনো বেগ অর্জন করা সম্ভব কিনা এটা যাচাই করতে বলে বা কোনো প্রক্রিয়া সঠিক কিনা, তখনই আমরা কি করব? সর্বোচ্চ গতিসীমাটা বের করব, সর্বোচ্চ বেগের মানটা বের করব Vmax। সেটা বের করে দেখব যে যেই বেগটা আমাদেরকে বলা হয়েছে তার থেকে আমার Vmax এর মান বেশি কিনা। বেশি হলে আমার পক্ষে কিন্তু এই বেগটা অর্জন করা সম্ভব। আর যদি না হয় তাহলে তো এই বেগ অর্জন করা সম্ভব হবে না। তাহলে যেহেতু Vmax টা দেখো উদ্দীপকের যে বেগ দিয়েছে তার চেয়ে বেশি, সুতরাং প্রক্রিয়াটি সঠিক। এখন আমরা দেখব নিবৃত্তি বিভব। নিবৃত্তি বিভব কি? নিবৃত্তি বিভব হচ্ছে সেই বিভব যেই বিভব প্রয়োগ করে আমরা ইলেকট্রনকে গতিশীল হওয়া থেকে নিবৃত্ত বা বিরত রাখতে পারি। ফলে ইলেকট্রন গতিশীল হওয়া থেকে বিরত থাকবে এবং স্থির থেকে যাবে। আচ্ছা, ইলেকট্রনের গতিশীল হওয়ার কারণটা কি? সেটা হচ্ছে ইলেকট্রনের সর্বোচ্চ যে গতিশক্তি প্রাপ্ত হয় কেম্যাক্স। এই কেম্যাক্স এর দ্বারাই ইলেকট্রন গতিশীল হয়, তাই না? তাহলে আমরা যদি এই কেম্যাক্স এর সমপরিমাণ বিপরীতমুখী কাজ এখানে করতে পারি, তাহলেই তো ইলেকট্রনকে গতিশীল হওয়া থেকে নিবৃত্ত বা বিরত রাখা সম্ভব। আর সেই কাজটা হচ্ছে ইভি0। ইভি0 হচ্ছে কেম্যাক্স এর সমপরিমাণ এবং বিপরীতমুখী কাজ, যার ফলে ইলেকট্রন স্থির বা গতিশীল হওয়া থেকে নিবৃত্ত থাকে, মানে গতিশীল হওয়া থেকে বিরত থাকে। আর এটাই হচ্ছে স্থির থাকা। তাহলে এই ক্ষেত্রে খেয়াল করো, ই হচ্ছে ইলেকট্রনের চার্জ আর ভি0 হচ্ছে নিবৃত্তি বিভব। এখন আমরা জানি কেম্যাক্স মানে হচ্ছে হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার। আর এই ক্ষেত্রে ভি ম্যাক্স স্কোয়ারের মান বের করতে হলে আমরা পাবো 2ev0/m। তাহলে Vmax হচ্ছে √2ev0/m। এই সূত্র ব্যবহার করে আমরা খুব সহজে এই নিবৃত্তি বিভবের মান বসিয়ে ইলেকট্রনের সর্বোচ্চ গতিবেগ এখান থেকে বের করতে পারি। তাহলে চলো এই সৃজনশীলটা দেখি। এখানে বলা হচ্ছে আলোক তড়িৎ ক্রিয়া পরীক্ষায় সোডিয়াম ধাতব পাতের উপর এত কম্পাঙ্কের আলো আপতিত করলে নিবৃত্তি বিভব 0.65 ভোল্ট হয়। আবার এত তরঙ্গ দৈর্ঘ্যের আলো ফেললে নিবৃত্তি বিভব 1.69 ভোল্ট হয়। তার মানে দুই ক্ষেত্রে দুইটা নিবৃত্তি বিভবের মান দিয়ে দিয়েছে। গ প্রশ্নে বলা হয়েছে উভয় ক্ষেত্রে ইলেকট্রনের সর্বোচ্চ বেগ সমান নয়, গাণিতিক ব্যাখ্যা দাও। তার মানে এই দুইটা নিবৃত্তি বিভবের জন্য আমাদের ইলেকট্রনের Vmax এর দুইটা মান বের করে দেখাতে হবে যে দুইটা মান সমান না, তাই তো? আচ্ছা, প্রথম ক্ষেত্রে নিবৃত্তি বিভবের মান দেওয়া আছে 0.65 ভোল্ট। এই ক্ষেত্রে আমরা কিন্তু এই যে এই সূত্র থেকে এই প্রতিপাদন একবারে এই লাইন পর্যন্ত করেছি না, এই মাত্রই তো এটা করেছি আমরা। সেখানে আমরা ইলেকট্রনের চার্জ ই হচ্ছে ইলেকট্রনের চার্জ, এর মান 1.6 10⁻⁹ কুলম্ব, এটা বসাবো। V0 এক্ষেত্রে প্রথম ক্ষেত্রে V0 কত? 0.65 ভোল্ট, এটা বসাবো। এম হচ্ছে ইলেকট্রনের ভর, এটা হচ্ছে 9.1 × 10⁻31 কেজি। বসালে এখান থেকে আমরা কিন্তু প্রথম ক্ষেত্রে Vmax মানে সর্বোচ্চ গতিবেগটা পেয়ে যাব। এরপরে আসো দ্বিতীয় ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রে নিবৃত্তি বিভব 1.69 ভোল্ট। তো আমরা এই সূত্রে, এই যে এই সূত্রটাতে আমরা এখন বসাবো মানগুলি। ই হচ্ছে ইলেকট্রনের চার্জ, এর মান আমরা বসাবো। V0 এই যে মানটা বসাবো 1.69, আর ইলেকট্রনের ভরের মান বসাবো। তাহলে এই ক্ষেত্রেও আমরা কিন্তু ইলেকট্রনের সর্বোচ্চ বেগ পেয়ে যাব। এখন দেখো এই যে দুইটা বেগ Vmax আর V.max, এই দুইটা কি সমান? এই দুইটা মান তো সমান না। তাহলে এই দুইটা সর্বোচ্চ গতিবেগ কিন্তু নট ইকুয়াল, মানে সমান নয়। আলহামদুলিল্লাহ, আশা করছি ক্লাসটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। ক্লাসটি কেমন লাগলো কমেন্ট করে জানাও, ফ্রেন্ড এবং জুনিয়রদের মাঝে শেয়ার করো। ফিজিক্স, কেমিস্ট্রি এবং হায়ার ম্যাথের এরকম আরো গুরুত্বপূর্ণ ক্লাস খুবই দ্রুত আমাদের চ্যানেলে চলে আসবে, তাই আমাদের সাথে যুক্ত থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।